ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বর্ধমান জেলার আউশগ্রাম ১ নম্বর ব্লকের অন্তর্গত হামিরপুর গ্রামে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু। কথা বলবো তাদের সঙ্গে, কথা বলে জেনে নেব তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা, কিছু সমস্যার কথাও, এবং সেই সব সমস্যা অনুযায়ী আমরা তার সমাধানের পথ জেনে নেব আজকের অনুষ্ঠানে আমরা যাকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি তার কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আউশগ্রাম ১ নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর দেবতনু মাইতি। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? আমার নাম রথীন্দ্রনারায়ণ ঘোষ। আচ্ছা, কি কি চাষ করেন? আমি শাক, বেগুন, আলু, হ্যাঁ, কপি, ফুলকপি, বাঁধাকপি, নানা রকম সবজি চাষ করি। তার মানে শীতকালে যা যা প্রায় মানে সব রকমই প্রায় আপনি চাষ করে থাকেন। অল্প করি। আচ্ছা, তো এই মুহূর্তে কি জানতে চাইছেন? আমি এই মুহূর্তে জানতে চাইছি যে এই বেগুন গাছটার এইভাবে এই যে মরে যাচ্ছে ডগগুলো ফুল ফল নিয়ে এবং পাতা এইভাবে কুবড়িয়ে যাচ্ছে, এর প্রতিকার কি? আচ্ছা, এই আমরা দেখতে পাচ্ছি কুঁকড়ে যাচ্ছে পাতা, এবং আপনি বলছেন যে ফুল এবং ফল কোনোটাই ঠিকমতো থাকছে না। না, এই ডগগুলো কেটে দিচ্ছে, তার ফলে ফুল এবং ফল সবই নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো এর জন্য কিছু কি আপনি প্রয়োগ করেছেন? কিছু করিনি, তবে কালকে একটা ওই অ্যান্ডোফিলের ডাইথেম ৪৫ দিয়েছি কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ধরনের সমস্যা এবারেই প্রথম দেখছেন নাকি আগেও হয়েছে? হয়েছে। আচ্ছা, বেগুনের চাষ করেছেন, অনেক কৃষক বন্ধুই এই সময় বেগুন চাষ করছেন, এবং যে ধরনের সমস্যার কথা বললেন আমরা জেনে নেব সমাধানের উপায়, যাতে আপনাদের প্রত্যেকেরই সে ব্যাপারে সহায়তা হয়। কৃষক বন্ধু বেগুনের যে সমস্যার কথা উল্লেখ করলেন সেই প্রসঙ্গে বলি। উনি যে পোকাটির কথা বললেন সেটা বেগুনে প্রায়ই দেখতে পাওয়া যায়, যারা বেগুন চাষ করেন তারা এর সঙ্গে পরিচিত। এটা হচ্ছে নলি পোকা। এটা দেখবেন যে গাছের খুব ক্ষতি করে এবং আলটিমেট কেটে দেয় ডালগুলো। তো এর জন্য যেটা কৃষক বন্ধুদের বলবো যে ওষুধ একটা স্পিনোস্যাড, এটা 1 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকার হাত থেকে ওনারা রক্ষা পাবেন। বা কাটাপ হাইড্রোক্লোরাইড, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ওনারা স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে উপকার পাবেন। আরেকটা বলে দিই, বেগুনের ক্ষেত্রে আরেকটা যে রোগের সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ঢলে পড়া রোগ। এটাও খুব পরিচিত, যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করেন তারা পরিচিত। তো এক্ষেত্রে বলবো একটা ওষুধ আছে, সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল, ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক দুটো হিসাবে কাজ করে। সেটা হচ্ছে কাসুগামাইসিন, বাজারে কাসু বি নামে পাবেন। এটা যদি 2 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু বেগুনের যে ঢলে পড়া রোগ সেটা থেকে কিন্তু ওনারা রক্ষা পাবেন। আমরা কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জেনে নেব তার জিজ্ঞাসার কথা। আপনার নাম? আমার নাম চণ্ডীচরণ ঘোষ। কি কি চাষ করেছেন? শীতকালীন সব শাকসবজি চাষ করি, তাতে করে আলু প্রধান। তা আলুতে আমরা লাভজনক ফসল, সব থেকে আলু লাভজনক ফসল। সেই লাভজনক ফসলের মধ্যে যদি এই আপনার আলু গাছ লাগানোর পর আলুটা ফোটার পরে হচ্ছে কি, গাছটা যখনই ফুটলো তখন গাছটা পাতাগুলো আস্তে আস্তে কুড়ি যাচ্ছে। কুড়ি যাওয়ার পর তিলে তিলে দাগ হয়ে যাচ্ছে পুরো গাছটা পাতার মধ্যে, এবং গাছটা আস্তে আস্তে হলদে হয়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে। এর প্রতিকার আমরা চাইছি। নিশ্চয়ই আলু চাষ অনেক কৃষক বন্ধুই করেছেন এই সময়। আপনি যে সমস্যার কথা বললেন আমরা এবার জেনে নেব তার প্রতিকার কি হতে পারে সে কথা। এখন যে আবহাওয়া দেখবেন, এই আবহাওয়ায় একটু আলুর রোগের উপদ্রব হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। মেঘলা আবহাওয়া যদি 2-3 দিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু আলু চাষের পক্ষে খুব সমস্যা হয়। বিশেষ করে ধসা রোগ, এটা কিন্তু খুব বেশি পরিলক্ষিত হয়। উনিও যে সমস্যার কথা বললেন যে আলুর পাতায় আস্তে আস্তে দাগ হচ্ছে ছোটো ছোটো, এবং স্পট আস্তে আস্তে সেটা পাতাগুলো শুকিয়ে পড়ে যাচ্ছে। তো এটা আলুর ক্ষেত্রে যেটা প্রথমে হয় যে জলদি ধসা, এবং পরের দিকে হলে সেটাকে আমরা নাভি ধসা বলি, বা আর্লি ব্লাইট বা লেট ব্লাইট। এটা কিন্তু খুব সাংঘাতিক একটা রোগ। এটা যদি আমরা সঠিকভাবে পদক্ষেপ না নিতে পারি সেক্ষেত্রে আলুর জমি প্রায় মাঠকে মাঠ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এই প্রসঙ্গে কৃষক বন্ধুদের যারা আমরা প্রতি বছর বলে থাকি যে বীজ শোধন করে অবশ্যই লাগাবেন। যখন আপনারা আলু লাগাচ্ছেন সেটা অবশ্যই একটু শোধন করে লাগাবেন, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের রোগের উপদ্রব হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে যায়। আলুর ক্ষেত্রে যেটা আমরা বলি ডাইথেন M45 বা ম্যানকোজেব, এটা দিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন। সেই জলীয় দ্রবণে কিছুক্ষণ ডুবিয়ে, সেটা 2-3 মিনিট থেকে ডুবিয়ে তারপরে আপনারা যদি সেটাকে ছেঁকে ছায়াতে একটু শুকিয়ে লাগান সেক্ষেত্রে কিন্তু অনেকখানি আপনাদের পরবর্তীকালে রোগের সম্ভাবনা কমে যায়। বা মনসেরিন, এটাও একটা ভালো ঔষধ আছে, এটা দিয়েও আপনারা বীজ শোধন করতে পারেন। আর যদি ধসার জন্য যেটা বলবো, প্রথমে
যাদের এরকম সমস্যা হয়েছে তারা প্রথমে অবশ্যই কপার অক্সিক্লোরাইড বা ব্লাইটক্স নামে বাজারে যেটা পান সেটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। তার ঠিক 7 থেকে 10 দিন বাদে আরেকটা যেটা বলবো যে ম্যানকোজেব ডাইথেন M45 সবাই পরিচিত, এই ওষুধটাও স্প্রে করুন ঠিক 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে। এরপরে যে দরকার মতো আপনারা তখন অন্য টেকনিক্যাল ইউজ করতে পারেন, যেগুলো মেটালাক্সিল প্লাস ম্যানকোজেব বা অ্যাক্রোব্যাট বা ডাইমিথোমর্ফ, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে যদি টেকনিক্যালগুলো আপনারা একটু 10 দিন গ্যাপে গ্যাপে করতে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু আলুর যে ধসার রোগ থেকে কিন্তু অনেকখানি রক্ষা পাবেন এবং ফলন কিন্তু অনেকখানি বেশি পাবে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমরা কথা বলবো আরও কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নেব তাঁরা কি জানতে চাইছেন সে কথা। আপনার নাম? বাচ্চু ঘোষ। কি জানতে চাইছেন? আমি আখের সম্বন্ধে কিছু জানতে চাইছি। সেটা কি? সেটা হচ্ছে পাতার ডগটা হলুদ হয়ে যাচ্ছে এবং পাতার মধ্যবিত্ত থেকে সবুজ রয়েছে, কিন্তু আস্তে আস্তে হলুদ অংশটা এগিয়ে আসছে, প্লাস গোটা পাতাটাই হলুদ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা মরে যাচ্ছে। এই কারণটা আমি জানতে চাইছি। আচ্ছা, আখ চাষ কতদিন থেকে করছেন আপনি? প্রায় 5 বছর। তো আগে কি এ ধরনের সমস্যা দেখেছেন? হ্যাঁ, হতো। আচ্ছা, তো সেক্ষেত্রে কোনো ব্যবস্থা আগে কি নিয়েছিলেন? না, আখে ওষুধ দিইনি, আচ্ছা, কোনো ওষুধ দিইনি। আচ্ছা, এবছর এই সমস্যা নিয়ে প্রতিকার চাইছেন যাতে করে, তো এইটা হওয়ার ফলে কি ফলনে কিছু হেরফের দেখছেন? না, ফলনে হেরফের দেখিনি। মানে অসংখ্য পাতা রয়েছে, তার মধ্যে গোটা 10টা এবং 50টা ভালো। আচ্ছা, এবং আস্তে আস্তে এই জিনিসটা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ফলনে এখনও সেভাবে বোঝা যায়নি হয়তো হেরফেরের বিষয়টি, তবে গাছ ভালো থাকলে নিঃসন্দেহে তার ফল আরও ভালো হবে আশা করাই যায়। তাই আরও ভালোভাবে গাছের স্বাস্থ্য কীভাবে রক্ষা করা যায় জেনে নেব আমরা। তবে আখের সমস্যা নিয়ে মনে হচ্ছে আরও একজন কৃষক বন্ধু রয়েছেন, জানবো তার কাছ থেকেও কি জানতে চাচ্ছেন সে কথা। আপনার নাম? আমার এই আখ আমরা লাগানোর পর আখে খোল মাটি দেওয়ার পরে এই আখ আস্তে আস্তে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে এবং এই যে শুকিয়ে এই অবস্থায় দাঁড়িয়ে যাচ্ছে, একদম মরে যাচ্ছে। আচ্ছা, এর জন্য আপনি কি ইতিমধ্যে কোনো ব্যবস্থা নিয়েছেন? আমার ওষুধ ওই দানা ওষুধ কিছু দিয়েছিলাম, বসাবার সময় দিয়েছি, আবার মাটি দেবার সময় দিয়েছি, আর একবার স্প্রে করেছিলাম। তাতে করে দেখলাম যে আটক খেলো না, আটকালে না। আচ্ছা, লাগানোর আগে শোধন করেছিলেন? হ্যাঁ, সেটাও করেছিলেন। শোধন করেছি। আচ্ছা, তাহলে এখন কি করণীয় বা আগামী দিনেও আখ চাষের সঠিক পথ কি হতে পারে জানবো আমরা। তবে কথায় কথায় আপনার নামটা জানা হয়নি। শিবকুমার ঘোষ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম আখ নিয়ে বেশ কিছু সমস্যার কথা, এবারে জেনে নেব এর সমাধানের উপায়। দুজন কৃষক বন্ধু আখ নিয়ে ওনাদের সমস্যার কথা উল্লেখ করলেন। তো প্রথম যে সমস্যার কথা বললেন যে পাতাটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, ওনার ক্লোরোফিল কন্টেন্ট কমে যাচ্ছে, তার ফলে গাছের গ্রোথ হয়তো অতটা ভালো হচ্ছে না। এক্ষেত্রে বলবো ওনাকে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব বাজারে সাব বা কম্পেনিয়ান এই নামে ওষুধ পান, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে যদি উনি পুরো গাছটা ভালোভাবে স্প্রে করেন, মানে পাতাগুলো ভালো করে যাতে ওই ওষুধটাতে ডুবে থাকে সেরকমভাবে স্প্রেটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু উনি ওখান থেকে উপকার পাবেন। আরেকজন কৃষক বন্ধু যে সমস্যার কথা বললেন যে আখ উনি চাষ করেছিলেন কিন্তু ওনার এরকম পাতাটা আস্তে আস্তে লাল হয়ে তারপরে একে মারা গিয়েছে, কোনো ফলন উনি পাননি। তো ওনাকে বলবো একটা মাটি পরীক্ষা করাতে অবশ্যই, কারণ মাটি পরীক্ষা করালে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা সার দিতে হবে। সুষম হারে সারটা প্রয়োগ করবেন, নাইট্রোজেন, ফসফেট, পটাশ এবং সেই সঙ্গে কিছু জৈব সারও প্রয়োগ করবেন। পটাশ সারটা বিশেষ করে জরুরি, কারণ পটাশ দেখবেন আপনার রোগ পোকার আক্রমণ যে হয় সেই আক্রমণ বা প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকখানি গাছের বাড়িয়ে দেয়।
যেহেতু অনেক কৃষক বন্ধু দেখবেন হয়তো দাম বেশি বলে পটাশ সারটা ব্যবহার করেন না, সেটা করবেন না, সুষম হারে সারটা প্রয়োগ করুন। আরেকটা জিনিস বলবো যে ক্ষেত্রে দেখবেন ধসা টাইপের বা আপনার পাতাটা আস্তে আস্তে দেখবেন হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, সেই সব ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আরেকটা ওষুধ আমি বলে দিচ্ছি যে ক্লোরথ্যালোনিল, এটা 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা অ্যাজোক্সিস্ট্রোবিউলিন, এটাও যদি 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা উপকার পাবেন। এবং সবসময় লক্ষ্য রাখবেন যে পোকা হলে পোকার ওষুধ দিতে হবে, এবং রোগ হলে কিন্তু রোগের ক্ষেত্রে সেটা ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক যেটা হবে সেই ওষুধটা কিন্তু স্প্রে করতে হবে। কাজেই সঠিক সময়ে সঠিক ঔষধ যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে আপনি কিন্তু গাছ থেকে রক্ষা করতে পারবেন। আখ চাষের ক্ষেত্রে কী ধরনের উপায় অবলম্বন করা উচিত সে কথা আমরা জানলাম। জানবো আরও একজন কৃষক বন্ধুর কথা। আপনার নাম? আমার নাম গদাধর ঘোষ। কি চাষ করেছেন এ সময়? আমি আলু, পালং শাক, ধনেপাতা, ভেন্ডিটা করি নাই। ভেন্ডিটা এটা আষাঢ় মাসে, আপনার জ্যৈষ্ঠী মাসে করেছিলাম। তা এটার সমস্যা হলো আপনার যে এই যে পাতাগুলা কুবড়িয়ে যাচ্ছে, তারপর আপনার আর এই ভেন্ডিটা ধরার সময় কিছুটা সাদা হয়ে যাচ্ছে, এইটার জন্য আমি এখানে এসেছি। এর প্রতিকার জানতে চাই। এর প্রতিকার আমি জানতে চাইছি। আচ্ছা, সামনের চাষের কথা ভেবে কৃষক বন্ধু ভেন্ডি চাষ করেছেন এবং কিছু সমস্যা সে সময় দেখা দিয়েছিল, আগামী দিনের চাষের ক্ষেত্রে যাতে তা না হয় সেই জন্য জানতে চাইছেন তার প্রতিকারের কথা। জানবো আমরাও। কৃষক বন্ধু ভিন্ডির যে সমস্যার কথা উল্লেখ করলেন, এটাও খুব যে সমস্ত কৃষক বন্ধুরা ভিন্ডি চাষ করেন তারা কিন্তু এর সঙ্গে পরিচিত। এটা হচ্ছে ইয়েলো ভেন মোজাইক ভাইরাস, আমরা যেটা বলে থাকি। পাতায় দেখবেন হলুদ হয়ে পুরো একদম ম্যাপের মতো হয়ে গেছে এবং আস্তে আস্তে ওটা পাতাটা কুঁকড়ে গিয়ে গাছটা মারা যায়। এই ক্ষেত্রে এটা একটা পোকার বাহক। এখানে কিন্তু রোগের ওষুধ দিলে আপনাদের হবে না, এখানে আলটিমেট আপনাকে যে বাহক, যে পোকাটা ক্যারি করছে সেই বাহককে মারতে হবে। কাজে আপনাকে কিন্তু সেই কীটনাশক ওষুধটাই প্রয়োগ করতে হবে। এবং এক্ষেত্রে যে পোকা আপনাদের যে বাহক হিসাবে কাজ করে এই ইয়েলো ভেন মোজাইক ভাইরাসের জন্য, তাকে নিয়ন্ত্রণ করার জন্য যেটা স্প্রে করতে পারেন অ্যাসিটামিপ্রিড, এটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে কিন্তু আপনার এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আরেকটা বলে দিই, ভিন্ডি যারা চাষ করেন তাদের ক্ষেত্রে আপনারা গাছে যখন যে বীজটা নিচ্ছেন সেই হাইব্রিড, এখন দেখবেন বাজারে অনেক বেরিয়ে গেছে হাইব্রিড ভিন্ডি, যেটা শঙ্কর, এর ফলন কিন্তু অনেকখানি বেশি। এবং সুপারিশ মেনে সার যদি প্রয়োগ করেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতার নিয়ন্ত্রণের জন্য যদি সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু ভেন্ডি থেকে আপনারা একটা ভালো লাভের অঙ্ক কিন্তু সেখান থেকে পেতে পারে। শীতকাল এসে গেছে, সুতরাং গ্রাম থেকে শহর সর্বত্রই ফুল গাছ লাগানোর একটা প্রবণতা থেকেই যায়। তাই এবারে আমরা জানবো একটু ফুল সম্পর্কে কিছু জিজ্ঞাসার কথা। হামিরপুর গ্রামের আরও একজন কৃষক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, যিনি চাষবাসের সঙ্গে সঙ্গে ফুল গাছও লাগিয়েছেন। জানবো তিনি কি জানতে চাইছেন ঠিক সেই কথা। আপনার নাম? বনজ কুমার মুখার্জি। আচ্ছা, গাঁদার চারা তো রয়েছে, কি জানতে চাইছেন? গাঁদা গাছগুলো লাগানো সত্ত্বেও বাড়ছে কিন্তু ফুল ধরছে না। আচ্ছা, আর পাতাগুলো একটু একটু করে কুমড়ে যাচ্ছে। আচ্ছা, বাড়িতেই লাগিয়েছেন? হ্যাঁ, বাড়িতে অনেকটা এরিয়া নিয়ে লাগানো আছে। আচ্ছা, ঠিক আছে। অনেক চারা আছে ধরুন। আচ্ছা, এবং সব চারাতেই একই রকম? একটা চারাতে ফুল ফুটছে আর বাকিগুলোতে বড় হয়ে যাচ্ছে, ফুল ফুটছে না। আচ্ছা, ঠিক আছে। গাঁদা গাছ লাগিয়েছেন কিন্তু ফুল ঠিক কাঙ্ক্ষিত মানের যেন আসছে না, কেন হচ্ছে এরকম বা কি করতে হবে ঠিক এই সময় জেনে নেব আমরা। কৃষক বন্ধু গাঁদা ফুলের যে সমস্যার কথা উল্লেখ করলেন সেই প্রসঙ্গে বলি, এখন যে শীতকালীন উইন্টার অ্যানুয়ালস, এই সময় কিন্তু শীতকালীন অনেক ফুল অনেক কৃষক বন্ধু চাষ করে থাকেন, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। তো যে সমস্ত কৃষক বন্ধু ফুল চাষ করেন তাদের প্রথমেই বলে দিই যে ফুলের কাটিং সংগ্রহ করুন বা বীজ থেকে করুন, যেখান থেকে সংগ্রহ করছেন নার্সারি থেকে করলেও একটু দেখে নেবেন যাতে সঠিক জায়গা থেকে যেন আপনার সেই কাটিংটা সংগ্রহ করা হয়, তা না হলে মূলেই কিন্তু আপনার সেটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়। তো আপনি যে সমস্যার কথা বললেন যে আপনার গাছ ঠিক আছে কিন্তু সেখানে ফুল আসছে না, এটা জাতের একটা সমস্যা হতে পারে। আপনার যে জাতটা নিয়েছেন সেটা হয়তো ভালো নেই, তো আপনি সঠিক নার্সারি থেকে আরও ভালো যদি জাত সংগ্রহ করেন, এখন কিন্তু ডবল মেরিগোল্ড হিসেবে অনেক জাত বাজারে পাবেন, সেগুলো কিন্তু খুব ভালো বড় বড় ফুল হয় এবং বাজারে দামও ভালো। তা সত্ত্বেও আপনি যেটা করতে পারেন, প্ল্যানোফিক্স হরমোন, এটা দিলে কি ফুল আসার আগে মানে ফুল যদি না এসে থাকে সেক্ষেত্রে ফুল যাতে বেশি পরিমাণে আসে বা আসছে না সেই জায়গাটাতে কিন্তু হরমোনাল একটা ডিসব্যালেন্স বা ওর একটা অভাবজনিত লক্ষণের হিসেবে এটা কিন্তু হয়ে থাকে। তো আপনি একটা যেটা করতে পারেন, ইমিডিয়েট প্ল্যানোফিক্স হরমোন যদি একটু স্প্রে করেন এবং তারপরে আপনি 4-5 দিন দেখুন তার মধ্যে যদি ফুল আসে তাহলে ঠিক আছে, এবং তারপর যদি না আসে সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার জাতটা
ঠিক নেই, পরবর্তীকালে ওই জাতটা নষ্ট করে অন্য কোনো জাত ভালো নার্সারি থেকে সংগ্রহ করবে। ফুল গাছ লাগানোর ক্ষেত্রে কিছু সতর্কতার কথা আমরা শুনলাম, এবারে শুনবো আরও কৃষক বন্ধুদের কথা। আপনার নাম? আমার দুঃখন ঘোষ। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি এই কপি গাছটা লাগানোর পর আস্তে আস্তে খেয়ে যাচ্ছে, একটি পাতা রয়েছে কিন্তু সব গোটাটাই মূলটা নষ্ট হয়েছে। এই জানতে চাইছি, আর বসানোর সঙ্গে এই যে মরে গেছে না, এই আস্তে আস্তে লাল হয়ে মরে যাচ্ছে, ঠিক আছে, আর পাতাগুলো কুড়ি যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ভেতর যেটা মূলটাই নষ্ট হয়ে যাচ্ছে। চারিদিকে পাতা রয়েছে কোনো গাছে, আর কোনো গাছে পাতা। কোন কপির কথা বলছেন? এটা বাঁধাকপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁধাকপির ফুল মানে থাকছেই না? আচ্ছা, পোকায় খেয়ে নিচ্ছে এবং পাতাও থাকছে না, সে কথা জেনেছি। আরও একজন কৃষক বন্ধু সম্ভবত কপি নিয়েই জানতে চাইছেন কিছু কথা, জানবো তার কথা। আপনার নাম? আমার নাম মধুচন্দ্র ঘোষ। এই চারাটা বসাইছি অজ্ঞান মাসে, চারাটা বাড়ছে না, আর এই গোড়া এরকম হয়েছে, আর এই যে বাঁধার যে পজিশনটা মানে একদম আসছে না অনেক চারা। তার ফলে এটা জানতে চাইছি যে কী কারণে কী সমস্যা এটা হচ্ছে। আগে কখনো এই ধরনের সমস্যা দেখেছেন? দেখেছিলাম, কিন্তু কি করেছিলেন? তখন কতগুলো ওষুধ দোকান থেকে দিয়েছিল, এবং যারা কোম্পানিরা আসে আমি উপকার পেয়েছিলেন? আটকাইছিলাম, দিয়ে বললাম যে যে আমাদের কাছে ওষুধ আছে এটা স্প্রে করুন। আমি বললাম যে আমাদের কাছে যেটা ওষুধ আছে সেটা জেনুইন ওষুধ, আর যেটা মার্কেটে পয়সা সেটা 2 নম্বরই আসছে। এর প্রতিবিধান কি করতে চান ওকে বললাম। যেভাবেই হোক আপনি যে ওষুধ প্রয়োগ করেছিলেন খুব ভালো ফল কিছু পাননি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানলাম কপি নিয়ে বেশ কিছু জিজ্ঞাসা রয়েছে কৃষক বন্ধুদের, কারণ তারা অভিজ্ঞতা দিয়েই তারা জানালেন যে সব গাছে ঠিকঠাক ফলন যেন হচ্ছে না। তো কি করতে হবে এই সময়, কি প্রয়োগ করা দরকার জানবো আমরা। কৃষক বন্ধু কপির যে সমস্যার কথা উল্লেখ করলেন, এই প্রসঙ্গে বলি, এই সময় শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি এবং ওলকপি, এই 3 ধরনের কপি আপনারা চাষ করেন। তো উনি যেটা দুজন কৃষক বন্ধু বললেন যে বাঁধাকপির সমস্যার কথা, এই প্রসঙ্গে বলি যে ওনারা বলছেন অনেক সময় পাতা পোকায় খেয়ে নিচ্ছে এবং ঠিকমতো ফুল আসছে না। তো প্রথমে যেটা বলবো যে কপির ক্ষেত্রে বোরনের একটা অভাবজনিত লক্ষণ দেখা যায়, যেটা হচ্ছে অনুখাদ্য। আমরা যেটা চিন্তা করি যে প্রাইমারি বা ম্যাক্রোনিউট্রিয়েন্ট হিসেবে এনপিকে, নাইট্রোজেন, ফসফেট, পটাশ সেটা সার আকারে আমরা দিই। অনেক ক্ষেত্রে আমরা এই অনুখাদ্য, যেটা কিন্তু খুব কম পরিমাণে লাগে কিন্তু দরকার, ঠিক আমরা সবজির ক্ষেত্রে যেরকম বাড়িতে রান্না করার জন্য লবণের যে প্রয়োজনীয়তা দরকার কিন্তু খুব অল্প, সেই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। কাজেই এই কপি যারা চাষ করছেন তাদের ক্ষেত্রে বলবো যে বোরন বাজারে সোয়াগা বা সলুবর নামে পাবেন, এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে একটু স্প্রে করবেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাগুলো অনেকখানি কেটে যাবে। আর যদি পোকা সত্যিকারই কাটে দেখবেন পাতা, এবং সেটা যদি প্রায় 10% মানে 100টা পাতার মধ্যে 10টা পাতার বেশি কাটছে, সেই সময় আপনারা কিন্তু স্প্রের দিকে যাবেন, এবং সেক্ষেত্রে যেটা করতে পারেন ইমিডাক্লোপ্রিড, এটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন। আরেকটা উনি তার সঙ্গে সমস্যার যেটা কথা উল্লেখ করলেন যে ওনারা অনেক সময় দোকান থেকে বা কোম্পানির যারা স্টাফ থাকে তাদের কাছ থেকে ডিরেক্ট ওষুধ কিনে স্প্রে করেন। তো এইটা আমি সরকারি কৃষি আধিকারিক হিসেবে অবশ্যই বলবো যে আপনারা এটা করবেন না। যে কোনো সময় আপনার যদি কোনো রোগ হয় বা পোকা হয় বা গাছের কোনো সমস্যা হয়, আপনার নিকটস্থ যে সরকারি আধিকারিক কেপিএস, কৃষি প্রযুক্তি সহায়ক প্রতি পঞ্চায়েতে যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, বা নিকটস্থ ব্লকের যে সহকৃষি অধিকর্তার করণ তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যদি আপনি সঠিক সময়ে সঠিক ঔষধটা নিয়ে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনিই লাভবান হবেন। কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে ব্যবসায়িক মুনাফার জন্য তারা কিন্তু তাদের যে স্টকটা বেশি থাকে সেটাই হয়তো আপনাকে দিল, সেটা আপনার কাজে লাগবে কি লাগবে না সেটা হয়তো আপনি জানেন না। তো এইটা করবেন না। সবসময় সরকারি আধিকারিক যারা আছেন আপনাদের কাছে তাদের পরামর্শ মতো যদি করেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ওষুধের পেছনে খরচটা অনেকখানি কমে যাবে। এবং অনেক চাষি আমি দেখেছি সবজিতে আজকে সকালে একটা ওষুধ দিচ্ছেন, আবার কাজ হলো না তো বিকেলে একটা ওষুধ, মানে এত পরিমাণ ওনারা খরচ করে দেন, সেই পরবর্তীকালে যখন হিসেব নিকেশ করেন তখন দেখেন ওনার মানে লাভের অঙ্ক তো পান না, উল্টে লস হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আটকানোর জন্য আমরা যেটা বলবো যে সবসময় দেখে নেবেন যে আমরা বলি অর্থনৈতিক চরমসীমা বা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, এর উপরে যখন যাচ্ছে তখনই আমরা দেখব যে সেখানে আমরা স্প্রের দিকে যাব, বা সুসংগত উপায়ে রোগ পোকা নিয়ন্ত্রণের অনেক পদ্ধতি রয়েছে সেগুলো মানব, সুষম হারে সার প্রয়োগ করব, কিছুটা জৈব সার দেবো। এই জিনিসগুলো করলে দেখবেন অনেকখানি আপনার পরবর্তীকালে রোগ পোকার ওষুধ কিন্তু দিতে কম হবে। এবং যদি দেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনাদের যে জৈব কীটনাশক বা জৈব ছত্রাকনাশকও বাজারে পাওয়া যায়, যেটা শুধু গাছের পক্ষে ভালো না, মাটির পক্ষে ভালো, গাছের স্বাস্থ্যে এবং মানুষ যারা আমরা খাচ্ছি সবজি ডিরেক্ট
যেহেতু গ্রিন লিফ ভেজিটেবলস আমরা খাই, সেক্ষেত্রে আমাদের পক্ষেও ভালো। যেটা গোড়া পচা দেখবেন অনেক সবজির ক্ষেত্রে হয়ে থাকে, যে চারা বীজতলাতে হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে জৈব ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা ভিরিডি এটা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এটা কিন্তু পরিবেশের পক্ষেও অনেকখানি ভালো। গ্রিন কালারের আপনারা দেখবেন যে ডায়মন্ড রং থাকে, সেটা সবুজ রঙের ওষুধ, সবুজ গ্রুপের ওষুধ। এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানিকারক নয়। কপি চাষের যে সমস্যার কথা বলেছিলেন তার সমাধানের উপায় কিছুটা হলেও আমরা জানতে পেরেছি। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার জিজ্ঞাসার কথা। আপনার নাম? আমার নাম গঙ্গাধর ঘোষ। কি চাষ করেছেন এবং কি জানতে চাইছেন? টমেটো চাষ করেছি এবং ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না, গাছ পাতা গুটি গুটি হয়ে যাচ্ছে, হ্যাঁ গাছ অল্প বয়সে মরে যাচ্ছে, এই সমস্যা আমার। আচ্ছা, তো এই টমেটো চাষ কতদিন থেকে করছেন? আমি 3 বছর হচ্ছে। একই জমিতে করছেন? একই জমিতে। আচ্ছা, এবার লাগানোর আগে শোধন করে নিয়েছিলেন? না, শোধন করি নাই, তবে কিছু ওষুধপালা কিছু দিয়েছি, ওষুধ কিছু দিয়েছি। ওষুধ কিছু দিয়েছেন, তবুও দেখছেন যে গাছ এরকম পাতা কুঁকড়ে যাচ্ছে, আর ফলন ভালো হচ্ছে না। টমেটো চাষ করেছেন এবং সেক্ষেত্রে কৃষক বন্ধু বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। কি হতে পারে তার সমাধানের উপায় জানবো আমরা। কৃষক বন্ধুর টমেটোর যে সমস্যার কথা উল্লেখ করলেন, উনি কিন্তু স্বীকার করলেন যে বীজ শোধন করেননি। কাজেই আমরা যেটা সরকারি দপ্তরের মাধ্যমে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে এটা প্রচার করছি যে কোনো চাষ যখন করছেন সেটা অবশ্যই বীজ শোধন করে লাগাবেন। সেক্ষেত্রে আপনার দেখবেন পরবর্তীকালে কিন্তু রোগ পোকার আক্রমণ অনেকখানি কম হয়। তো কাজেই যেহেতু উনি করেননি, আমি বলবো পরবর্তীকালে যখন করবেন অবশ্যই শোধন করে লাগান। আপনি যদি চারা সংগ্রহ করেন, চারাও শোধন করতে পারেন। কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে সেটাকে একটা দ্রবণ করে নিয়ে সেখানে কিছুক্ষণ ডিপ করে তারপরে আপনি সেটাকে ছায়াতে শুকিয়ে তারপরে লাগাবেন। যেহেতু করেননি, এটা যেটা হয়েছে আপনার সিমটম, সেটা হচ্ছে লিপ কার্ল ভাইরাস। যারা দেখলেন কৃষক বন্ধুরা সিমটম, যে পাতাগুলো আস্তে আস্তে কুঁকড়ে গেছে, এটা একটা ভাইরাসজনিত লক্ষণ। তো এটা যে জমিতে আছে সেই জমির গাছটাকে কিন্তু আপনাকে পুরো তুলে নিয়ে সেটাকে নষ্ট করে দিতে হবে। এখানে মায়া দয়া করলে কিন্তু আপনার ওই প্রবণতাটা পুরো মাঠেই কিন্তু ছড়িয়ে যাবে। এবং আপনি ইমিডিয়েট যেটা করতে পারেন, যে গাছগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে উপড়ে সেটাকে মাটিতে নিচে পুঁতে ফেলুন, বাইরে সরিয়ে নিয়ে। আর যেটা করবেন পরবর্তীকালে বীজ শোধন অবশ্যই করুন। এবং এর যে ভেক্টর বা পোকা জন্য যেটা হচ্ছে ছড়াচ্ছে, তার জন্য আপনাকেও কিন্তু একটা স্প্রে করতে হবে। আর খুব বেশি যদি পাতা ধসা টাইপের হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অ্যাজোক্সিস্ট্রোবিলুনি 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। উনি বীজ শোধন না করে পরবর্তীকালে দেখছেন যে অনেকখানি ওষুধ কিন্তু উনি বলছেন, নিজেই বললেন যে 3-4টি ওষুধ কিন্তু উনি স্প্রে করেছেন। কাজেই বাচ্চাদের ক্ষেত্রে আমরা যেমন বলি শুরুতেই যে পোলিওর টিকা দিন বা কোনো টিকা দিন, যে জন্য দিই সেটা হচ্ছে বাচ্চার যাতে রোগের প্রকোপ থেকে রক্ষা পান, পরবর্তীকালে রোগ না হয়। কাজেই প্রথমেই যদি করি সেক্ষেত্রে খরচও আমার অনেকখানি কম এবং আমি মূলেই অনেকটা বিনাশ করতে পারি। কাজেই পরবর্তীকালে আপনার কিন্তু ওষুধের পেছনে খরচ অনেকখানি কমে যাবে। বারবার যেটা আমরা বলছি যে বীজ শোধন অবশ্যই করবেন। সবজি চাষ করুন, ধান চাষ করুন, আলু চাষ করুন, যে চাষ করছেন সেটা একটু জেনে নেবেন যে নিকটস্থ সহকৃষি অধিকর্তাকরণ, কৃষি আধিকারিক বা কৃষি প্রযুক্তি সহায়কের কাছ থেকে জেনে যদি আপনারা সে বীজ শোধন করে চাষটা করেন, সেক্ষেত্রে পরবর্তীকালে আপনাদের রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকখানি কমে যাবে। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? জয়ন্ত ঘোষ। আচ্ছা, কতদিন থেকে চাষের সঙ্গে যুক্ত রয়েছেন? 2-3 বছর। আচ্ছা, সদ্য শুরু করা হয়েছে বলা যেতে পারে। তো কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি এই বিন গাছটা, এই পাতাগুলো ওই পোড়া হয়ে যাচ্ছে আর কুড়িয়ে যাচ্ছে, মানে ফল আসছে না, ফুলও আসছে না, তার উপায় জানতে চাইছি। আচ্ছা, লঙ্কা চাষ করেছেন? লঙ্কা না, এটা বিনস। ও, বিনস চাষ করেছেন। বিনস চাষ করেছেন এবং পাতাগুলো পোড়া হয়ে যাচ্ছে এবং পোকাও লেগেছে সম্ভবত। এই সময় ঠিক কী করণীয় বিনস চাষের ক্ষেত্রে জানবো আমরা। কৃষক বন্ধুর বিনের যে স্যাম্পেলটা দেখলেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা আস্তে আস্তে হলুদ হয়ে গেছে এবং দেখুন ক্লোরোফিল কন্টেন্ট অনেকখানি কমে যাচ্ছে এবং সেই সঙ্গে পোকার উপদ্রবও রয়েছে, দুটোই রয়েছে, রোগ এবং পোকা, এবং এটা অনেকটা অ্যাডভান্স স্টেজ। এক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব, এটা 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে একটা স্প্রে করার দরকার। সেক্ষেত্রে দেখবেন আপনার আস্তে আস্তে যে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই প্রবণতা অনেকখানি কমে যাবে, ঠিক হয়ে যাবে। আর যদি পোকা দেখা যায় যে অল্প অল্প পাতাটা ছিদ্র করছে এবং সেটা যদি আপনার জমির প্রায় 10% বেশি চলে যায়, সেক্ষেত্রেই আপনি স্প্রে করতে যাবেন। এবং যদি স্প্রে করার দরকার পড়ে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে নিমারিন, এটা একটা জৈব কীটনাশক, নিমারিন 10,000 ppm, এটা প্রায় 3 থেকে 4 ml প্রতি লিটার জলে গুলে যদি স্প্রে করেন, সেক্ষেত্রে আপনারা ওই বিনসের যে পোকা সেখান থেকে কিন্তু রক্ষা পাবেন। হ্যাঁ, কি করি?
হ্যাঁ হ্যাঁ ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরের 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-1801-551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। হামিরপুর গ্রামের আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে কথা বলবো এখন। আপনার নাম? আমার নাম রাশেশ্বর দাস। কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি যে এই ধানগুলো মানে আর্ধেকটা ফুলিয়েছে, আর্ধেকটা মানে শীষটা বের হয় নাই, তো এর জন্য আমি 4 থেকে 5 বার কীটনাশক ওষুধ প্রয়োগ করেছি। হ্যাঁ, গাছ সতেজ আছে, অথচ শীষটা কেন এলো না, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, মোটের উপর ফলন ঠিকঠাক পান না, এবং এটা অধিকাংশ চাষিরই হয়েছে আমাদের মাঠে। ধান চাষ করছেন যারা, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঠিকঠাক শীষ যেন আসছে না, অর্থাৎ ফলন ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। কি করতে হবে ধান চাষের ক্ষেত্রে, সেই সঠিক রূপরেখা আমরা জেনে নেব বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষক বন্ধু যে একটা খড়ের নমুনা দেখালেন, যে উনি ধান কেটে সেই ধানের শীষের একটা আঁটি দেখালেন, এটা উনি বর্ষাতে আমন ধানে চাষ করেছিলেন এবছর যারা চাষের সঙ্গে পরিচিত তারা লক্ষ্য রেখেছিলেন যে এবছর কিন্তু জলের অভাবে রোয়াটা অনেকখানি দেরিতে করতে হয়েছে। কাজেই বীজতলায় বীজের বয়স কিন্তু অনেকখানি বেশি হয়ে গেছিলো, সেই জন্যই এই সমস্যাটা দেখা দিয়েছে। এটা অনেক জায়গাতেই যারা দেখবেন বেশি দিনের বীজ রোয়া করেছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। যারা কিছুটা সাবমার্সিবল বা যাদের জলের ব্যবস্থা ছিল, যারা সময় মতো করেছেন, তাদের এই সমস্যাটা অতটা দেখতে পাবেন না। এটা যেটা হয় যে অনেক বেশি বয়সের চারা যখন আমরা রোয়া করি এবং সেক্ষেত্রে দেখবেন ডিলে হওয়ার জন্য যে টেম্পারেচার বা তাপমাত্রা যেটা তার তারতম্যের জন্য আমাদের যে শীষ আসার প্রবণতা সেটা অনেকখানি কমে যায়। আপনার যতটা আসার কথা ছিল তার চেয়ে অনেকখানি কম এসছে এবং সেটা আলটিমেট আপনার ফলনে অবশ্যই ব্যাঘাত ঘটিয়েছে এবং সেটা কমে গেছে। কারণ একটা শীষ যদি হয় সেই শীষে আবার দানা হবে, পুষ্ট দানা হবে, তবেই না আপনার ফলন বাড়বে। তো এটা এমনি সমস্যার কথা নয়, এটা স্বর্ণজাত করুন যে জাত করেছেন, এটা মেন সমস্যা হচ্ছে বীজতলায় যেহেতু বয়স বেশি হয়েছিল সেই জন্য বীজতলা থেকে মূল জমিতে রোয়া করতে দেরি হয়েছিল বলেই এই সমস্যা। যাদের দেখবেন এই সমস্যাটা হবে পরবর্তীকালে এটা একটু মাথায় রাখবেন যে বীজতলায় বয়স যখন বেড়ে যাচ্ছে তাদের বলবো যে একটু বেশি কাঠি করে রোয়া করবেন, মানে আগে যেখানে 3-4টে দিতেন আরও একটা করে বাড়িয়ে দেন, এবং সিঙ্গেল সুপার ফসফেট যে সার সেই সারটা একটু বেশি পরিমাণে প্রয়োগ করবেন, তাহলে দেখবেন আগামী দিনে আপনাদের এই সমস্যাটা থেকে একটু বেরিয়ে আসতে পারবে। আমরা এতক্ষণ বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত হামিরপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বললাম এবং কথা বলে তাদের নানান রকমের কৃষি কাজের কথা আমরা যেমন জানলাম, সেই সঙ্গে সেই কাজ করতে গিয়ে তারা যে নানান ধরনের সমস্যার সম্মুখীন হন সেই সব সমস্যার কথাও আমরা শুনলাম। সেই সব সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন কৃষি বিশেষজ্ঞ হিসেবে তার কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে আমাদের জানিয়েছেন তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা। ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। আর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের এই নানান ধরনের কৃষি সংক্রান্ত সমস্যা নিয়ে যে আলোচনা এবং সেই সূত্র ধরে কিছু সমাধানের কথা, তা আগামী দিনে আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।